অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপ, কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রাথমিক ও গণশিক্ষা মানলেও পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়। যে সমস্ত জেলায় তাপমাত্রা অনেক বেশি সেখানে বন্ধ থাকতে পারে। আদালত থেকে একটা এই বিষয়ে নির্দেশনা এসেছে, আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারবো। অসহনীয় গরমে পুড়ছে দেশ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় মের শুরুতে বৃষ্টির পূর্বাভাস। নির্দেশ না মানা মন্ত্রী এমপির তালিকা উঠছে আওয়ামী লীগ সভাপতির টেবিলে। কাল বৈঠকে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। ওষুধের লাগামহীন নামে ভোক্তার ক্ষোভ। ডলার সংকটের অজুহাত কোম্পানির। দাম বৃদ্ধি রোধে ব্যবস্থা নির্দেশ হাইকোর্টের। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রণালয়। তবে রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে অতি গরমে আজ স্কুলে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেক শিক্ষার্থী। কায়েস রাহাতকে সাথে নিয়ে ফজলে আদিত্যের রিপোর্ট। দেশজুড়ে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এমন গরমে সোমবার 5 জেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা ছিল প্রাথমিক স্কুল, তবে কম ছিল উপস্থিতি। উত্তপ্ত আবহাওয়ায় স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন অনেক শিশু। মাধ্যমিক বন্ধ থাকলেও শিশুদের স্কুল চলায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। কারণ গরমে ছেলেপেলে তো অসুস্থ হয়ে পড়তেছে, গরমে স্কুলে আসলে অসুস্থ হয়ে পড়তেছে ছেলেপেলে। সকালে 2-1 ছাত্র আসছিল, অধিকাংশ আসেনি। সোমবার মাধ্যমিক বন্ধের সিদ্ধান্ত রাতে হওয়ায় না জেনে অনেকে এসে পড়েন স্কুলে। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবক। এসে দেখছি যে দারোয়ানরা বলতেছে যে কলেজ বন্ধ, কোনো স্যার ম্যাডাম আসেনি। এখন এটা আমাদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা আসলে স্কুলের কার্যক্রমে আসিনি, আমরা বাইরের একটি শিক্ষা সপ্তাহ চলছে সেই কারণে এসেছি। বলছে আজকে আবার যদি পরবর্তীতে যদি বন্ধ হয় তা জানাবে। অসহনীয় গরমে শিক্ষার্থীদের দুরবস্থার চিত্র আদালতের নজরে আনেন এক আইনজীবী। পরে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে দাবদাহ বিবেচনায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে। তো ফুটবল যে এই মৃত্যুর দায় কে নেবে? ডিজি সাহেবকে বললো যে এই যে মৃত্যুগুলো হচ্ছে, 18 জন মানুষ মারা গেল, এই মৃত্যুগুলোর দায় কে নেবে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় নিবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে? তো কোর্ট স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশ পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবেন শিক্ষা মন্ত্রণালয়। আদালত থেকে একটা এই বিষয়ে নির্দেশনা এসেছে, আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারবো, কারণ এটা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমেই আছে। কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিব যথাসময়ে। এপ্রিলের এই তীব্র খরাতাপের পর মের প্রথম সপ্তাহে বৃষ্টির সংবাদ দিল আবহাওয়া অফিস। এই যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। কেবল বৃষ্টি হলে এই তাপমাত্রা কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এ বিষয়ে আরো তথ্য নিয়ে সহকর্মী জয় যাদব উপস্থিত হয়েছেন স্টুডিওতে। জয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। তীব্র গরমে হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আদালতের এই নির্দেশনা মানলেও এখনো সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়টি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে সেটি একটু জানতে চাই। তনি, আপনি জানেন যে ঈদের যেই ছুটিটি ছিল সেটি ছিল আপনার 11 এপ্রিল পর্যন্ত, কিন্তু সারা দেশের যেই উত্তপ্ত আবহাওয়া, যার কারণে এই ছুটিটি আবার 7 দিন বাড়িয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবং গণশিক্ষা মন্ত্রণালয়, এবং তারপরে পরে কিন্তু গতকাল রোববার স্কুল বিদ্যালয় সব খুলেছে। কিন্তু খোলার পরপরই গরমের তীব্রতা বাড়ার কারণে আপনার আবহাওয়া অফিস আবার 3 দিনের হিট অ্যালার্ট জারি করার পর গতকাল আজকে কিন্তু আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কিন্তু মাধ্যমিক স্কুল এইগুলি বন্ধ ছিল, কিন্তু প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয় যেটি, সেটি মর্নিং শিফটে নিয়ে আসার জন্য সেটি খোলা রাখা হয়েছিল। এমন পরিস্থিতিতে আবার আজকে হাইকোর্ট কিন্তু তাদের সুমোটো জারি করলো, যেটি শতপ্রণোদিত রুলিং। তো এখানে হাইকোর্ট বলেছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে 2 মে পর্যন্ত। তো এরই আলোকে সাথে সাথে কিন্তু আমরা দেখলাম যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই সিদ্ধান্তকে তারা
এই সিদ্ধান্তের প্রতি তারা অটল থেকে তারা এই প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয় যেটি সেটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কিন্তু এখানে সমস্যাটি বেঁধেছে যখন এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং অর্থাৎ মাধ্যমিক স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ যখন তারা বলল যে তারা এখনো সিদ্ধান্তের এই কপিটি পায়নি, যেটি মাননীয় মন্ত্রীর এই বক্তব্যে আমরা একটু আগে সংবাদে দেখলাম। তো তারা এই শিক্ষা মন্ত্রণালয় থেকে এই রুলিংয়ের এই হাইকোর্টের এই সুমোটো রুলিংয়ের পরেও আমরা দেখলাম যে 27টি জেলাতে তারা স্কুল বন্ধ রাখবে, অর্থাৎ যেটি বেশি তাপপ্রবণ, যেখানে গরমের আধিক্য বেশি, সেখানে সেই 27টি জেলা বন্ধ রাখা হবে এবং বাকি জেলাগুলি খোলা রাখা হবে। অর্থাৎ মাধ্যমিক এবং এই উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড বা এই শিক্ষা মন্ত্রণালয়, আমরা তাদের একটি দোটানা দেখতে পাচ্ছি যে তারা আসলে এই হাইকোর্টের সিদ্ধান্তটি, তারা একদিকে মন্ত্রী বলছেন যে সেই কপি পেলে তারা সিদ্ধান্ত নেবেন, আমরা পাশাপাশি এটিও দেখেছি যে তারা বলছে যে আপিলেও যাবেন। তো আমরা যদি একটু দেখি যে আজ আমাদের 29 তারিখ, আগামীকাল 30 তারিখ এই সাধারণ সরকারি কর্মদিবস এবং স্কুল কলেজ খোলা থাকার কথা, কিন্তু এখানে প্রাথমিক শিক্ষা খুলবে না। কিন্তু এই আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা তারা সিদ্ধান্ত জানাবে পরে। এরপর দিনই কিন্তু মহান মে দিবস, সাধারণভাবেই সরকারি ছুটি এবং পরবর্তী দিন বৃহস্পতিবার যেটি কর্মদিবস, এবং এই হিসাবে কিন্তু এই বৃহস্পতিবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত দেয় সেটি জানার জন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে। আর এরপর 2 দিন তো এই শুক্র শনি স্বাভাবিক ছুটি আছে, তার মানে বোঝা যাচ্ছে যে 5 দিনের একটি ছুটির মধ্যে আবার শিক্ষা প্রতিষ্ঠান পড়তে যাচ্ছে। এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্থাৎ এই স্কুল এবং হাই স্কুল এবং কলেজগুলো কি সিদ্ধান্ত দেয় সেটির উপর এখন আমাদের অপেক্ষা করতে হবে। মন্ত্রীর কথা অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পেরেছি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সিদ্ধান্তহীনতা এখন আছে স্কুল এবং কলেজগুলো। প্রাইমারির ক্ষেত্রে এই সিদ্ধান্তহীনতা নাই, তারা সাফ জানিয়ে দিয়েছে যে এই 2 মে পর্যন্ত হাইকোর্টের নিয়ম অনুসারে তারা বন্ধ রাখবে অত্যধিক গরমের কারণে। জি জয়, আপনাকে ধন্যবাদ। আবারও আমরা পরবর্তীতে যুক্ত হব আপনার সাথে। দর্শক, যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। এদিকে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। ঢাকা সহ দেশের 5 জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকলেও খোলা ছিল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। অনেক জায়গায় শিক্ষার্থীরা স্কুলে এসে গরমে অসুস্থ হয়ে পড়ে। এছাড়া তীব্র দাবদাহে খেটে খাওয়া শ্রমজীবীদের সঙ্গে সাধারণ মানুষও আছেন চরম ভোগান্তিতে। তীব্র রোদে গলে যাচ্ছে সড়কের বিটুবিনও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। দীর্ঘ 10 বছর পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা 43 ডিগ্রি হয়েছে বলে জানান আবহাওয়া পর্যবেক্ষক। চুয়াডাঙ্গা জেলার মধ্যে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে। 10 বছর আগে চুয়াডাঙ্গার তাপমাত্রা 2014 সালের 21 মে রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। সোমবার জেলায় প্রাথমিক পর্যায়ের ক্লাস চললেও উপস্থিতি ছিল খুব কম। ক্লাস করতে এসে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এ দাবদাহে হিট অ্যালার্ট জারির মাইকিং করে জনসাধারণকে সচেতন করছেন কর্তৃপক্ষ। বৈশাখের খরতাপে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এই গরমে মনে করেন কাজ কামও তো সেরকম করতে গেলেও পারতেছি না। এই রোদে দাঁড়াতে গেলে গা হাত তো জ্বলে যাচ্ছে, এত পরিমাণ তাপ। মানে আমার যানবাহন একদম শুকিয়ে যাচ্ছে, আশাটা বেড়ে যাচ্ছে একেবারে। চুয়াডাঙ্গার মতো মেহেরপুরেও সোমবার বেলা 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার সাথে অতিরিক্ত রোদ ও গরমে নাকাল জনজীবন। গরমে আমরা কাজ করতে পারছি না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। গরম পড়ছে খুব, গান খুব খারাপ, গান চালানো খুব কষ্ট হয়েছে। এই 12টা বাইরে আর রোডে থাকা যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার ইথনা স্কুল অ্যান্ড কলেজে প্রচণ্ড দাবদাহে বেলা 11টার দিকে স্কুল শাখায় 10 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে 6 জন জ্ঞান হারায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেলা 11:15 যখন বিদ্যুৎ ছিল না, আমার 6 জন শিক্ষার্থী এই তীব্র গরমের কারণে অসুস্থতা বোধে জ্ঞান হারায়। যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেও খোলা ছিল প্রাথমিক বিদ্যালয়, তবে উপস্থিতির হার ছিল অনেক কম। আমার স্কুলে বন্ধ করার এই বিজ্ঞপ্তিটা অনেক ভালো লেগেছে। উত্তাপের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে ঠিকই আছে, আরো কিছুদিন বন্ধ থাকা উচিত।
দাবদাহের কারণে রাজশাহী, পাবনা, পঞ্চগড়, নোয়াখালী সহ অন্যান্য জেলায়ও জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গরমে রাজধানীর জনজীবনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, তীব্র দাবদাহ চলছে, রাজধানীবাসী গরম নিয়ে কি বলছেন, কতটা ভোগান্তি বেড়েছে তাদের? তনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সারাদিনের যে তাপমাত্রা বা যে তীব্র দাবদাহের মধ্যে মানুষের যে ভোগান্তি, সন্ধ্যার পরেও কিন্তু সেই ভোগান্তির খুব বেশি কমেছে বলে আমরা জনসাধারণের সাথে কথা বলে কিন্তু এমন তথ্য পাইনি। তারা যেটি বলছেন, সারাদিনে যে তাপমাত্রা ছিল, রাতের সন্ধ্যার পরে একটু তাপমাত্রা কমলেও কিন্তু মানুষের ভোগান্তি কমেননি। আপনি জানেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকার তাপমাত্রা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 33 ডিগ্রি সেলসিয়াসের উপরে। অর্থাৎ এই যে 33 ডিগ্রি সেলসিয়াস, নর্মালি বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো নর্মালি এটা দিনের বেলায় থাকার কথা, কিন্তু আবহাওয়া জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এবং বাংলাদেশের উপর যে ধরনের তাপমাত্রা প্রবাহিত হচ্ছে, সেটি কিন্তু রাতের বেলা 33 ডিগ্রির উপরে, মানে এটি সাধারণ মানুষের জন্য অবশ্যই কষ্টের। আমরা একটু আগে আপনাকে বলছিলাম যে অফিসগামী যে মানুষগুলো আছে, তারা যে ধরনের কষ্টের মধ্য দিয়ে অফিস থেকে বাসায় ফিরছেন, তীব্র যানজটে কিন্তু তাদের আরো এক ধরনের বড় ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনাকে আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু 1972 সালে। বাট এই বছর, বিশেষ করে এপ্রিল মাস বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস, কিন্তু বাংলাদেশে এই বছর যে পরিমাণ তাপমাত্রা পড়ছে সেটি কিন্তু গত 75 বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। আপনি জানেন যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই বছরের সর্বোচ্চ, এবং আজকে ঢাকার তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা বাংলাদেশের ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ। রাজধানী ঢাকায় কেন এত তাপমাত্রা হচ্ছে, রাতের বেলাও কেন তাপমাত্রা কমছে না, আমরা জনসাধারণের সাথে কথা যেটা বলেছিলাম এবং বিশ্লেষকরা যেটা বলছেন যে অপরিকল্পিত নগরায়ন এবং গাছপালা কেটে যে ধরনের নগরী গড়ার যে পরিকল্পনা আমাদের মধ্যে গড়ে উঠেছে, এটি মূলত আমাদের এই ধরনের ভোগান্তিতে পোহাচ্ছে। আপনি জানেন যে বিশ্লেষকরা যেটা বলার চেষ্টা করেছেন, বিশ্বব্যাপী যে তাপদাহ চলছে, এটির জন্য মানুষই মূলত বেশিরভাগ দায়ী। মানুষের কারণে কিন্তু এই ধরনের তাপদাহ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আপনাকে বলে রাখি যে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস খুব বেশি বড় ধরনের সুখবর দিতে পারেনি, দু একটি বিভাগ ব্যতীত। আপনি জানেন যে দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু বিভাগ, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বজ্র বৃষ্টিপাত হতে পারে কিছু জায়গায়। তবে 2 মের পরে এই সিলেট এবং সিলেট বিভাগে আপনার নিয়মিতভাবে প্রচুর ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাকি যে 6টি বিভাগ, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, এই বিভাগগুলোতে কিন্তু সে ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তারা যেটি বলছেন যে মের 2 তারিখের পরে, অর্থাৎ মে প্রথম উইকের পরে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে এই ধরনের বৃষ্টি মূলত বর্তমানে সারা দেশব্যাপী যে ধরনের তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে, সেই ধরনের বৃষ্টি দিয়ে মূলত এই তীব্র তাপদাহ কমাতে কোনো ধরনের সহযোগিতা করবে না বলে আবহাওয়া অফিস আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তারা যেটি বলছেন যে মের 1 তারিখ, প্রথম সপ্তাহের পরে কিছুটা বৃষ্টি হলে মানুষের মনে কিছুটা স্বস্তি আসতে পারে। তবে মানুষের যে ধরনের ভোগান্তি, শুধু দিনে নয়, রাতের বেলাও যে মানুষের ভোগান্তি চরমে উঠেছে, আমরা কিন্তু একটু আগে সাধারণ মানুষের সাথে কথা বলে সেটা বুঝতে পেরেছি। তবে তারা বলার চেষ্টা করেছেন যে তারা একটু আশায় থাকেন যে রাতের বেলা একটু হলেও তাপ প্রবাহ কমবে, তবে তাদের প্রত্যাশা অনুযায়ী সেটা কমছে না। সব মিলিয়ে মানুষের কারণে কিন্তু তাপপ্রবাহ বেড়ে যাচ্ছে এবং মানুষের সৃষ্টির কারণে কিন্তু এই ধরনের ভোগান্তি মানুষকে পোহাতে হচ্ছে। তাই এই ধরনের ভোগান্তি থেকে বাঁচতে হলে মানুষকেই মূলত তাদের কার্যক্রমের মাধ্যমে এই ভোগান্তি কমাতে হবে। এর জন্য যেটা করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে এবং নগরায়ন করার পূর্বে পরিবেশ বাঁচিয়ে কিভাবে নগরায়ন করে যায় সেই দিকে কিন্তু জোর দিতে হবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিন্তু খোলা নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন দিয়েছিল এবং তার গতকালকার আগের দিন যে তারা গতকালকে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই কিন্তু আমাদের অভিভাবক এবং সাধারণ মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরে কিন্তু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রথম প্রজ্ঞাপন জারি করে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ ঘোষণা করে, এরপরেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত দফায় দফায় পরিবর্তন করেছে। আপনি জানেন যে আজকে হাইকোর্ট থেকে একটি স্বতঃস্ফূর্তভাবে তারা একটি প্রজ্ঞাপন জারি দিয়ে নির্দেশনা দিয়েছেন যে এই সপ্তাহ যেহেতু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিশেষ করে রাজধানী ঢাকায়, তাই আগামী 1 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার তারা নির্দেশনা দিয়েছেন। এরপরেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাদের নতুন করে আবার নির্দেশনা দিয়েছেন যে আগামী 1 সপ্তাহ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেহেতু 1 সপ্তাহ পরে কিছু জায়গায়, বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, এই জন্য তারা 1 সপ্তাহ পরে
হয়তো বা আবার তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে যেহেতু বৃষ্টি নাই, তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগবাসীদের জন্য একটু সুখবর আছে। রাজধানী ঢাকা সহ বাকি 6টি বিভাগের জন্য এখন পর্যন্ত সেই অর্থে যতটুকু বৃষ্টি হলে মানুষের ভোগান্তি কমাতে পারে সেই ধরনের বৃষ্টি কিন্তু এখনো কোনো সম্ভাবনা নেই। তাই সবাই আশায় আছেন কখন বৃষ্টি হবে, এই বৃষ্টির মাধ্যমেই মূলত মানুষকে এই ধরনের ভোগান্তি থেকে রক্ষা করতে পারে বা মুক্তি দিতে পারে। আবহাওয়া অফিসের বার্তা যে হিট অ্যালার্ট চলমান, যে হিট অ্যালার্ট জারি রয়েছে এবং তাদের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া আছে, মানুষ যেন, সাধারণ মানুষ যেন সেই নির্দেশনা মেনে চলে, তাহলে হয়তোবা তারা বিভিন্ন ধরনের রোগ বা হিট স্ট্রোক জনিত যে মৃত্যু আছে এগুলো রোধ করতে কিছুটা হলেও সহযোগিতা করবে। তো নিয়ে এই ছিল রাজধানীর আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি মাঝার, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ অতি সম্প্রতি আসলে আমাদের এই তীব্র তাপদাহ নিয়ে খুব একটা কোনো সুখবর নেই। দর্শক, রাজধানীবাসীর জনজীবনে গরমের কেমন প্রভাব পড়েছে সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। সারা দেশে অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। রাতে তাপমাত্রা হালকা কমলেও স্বস্তি নেই জনজীবনে। বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন ও খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। শুরুতে যাচ্ছি সাভারে শাহিনের কাছে। শাহিন, তীব্র গরমে জনজীবনে প্রভাব কেমন দেখছেন আপনি? তন্নি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আশুলিয়া শিল্পাঞ্চলে। আপনাকে যদি জানাই যে সারা দেশের মতো কিন্তু সাভারে আশুলিয়াতেও কিন্তু তাপদাহ চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস ছিল এই সাভারের শিল্পাঞ্চলে। আমরা দেখেছি যে সকালে থেকে কিন্তু মানুষের যে এই তাপদাহে কিন্তু অনেক কষ্ট হয়, তারা কিন্তু কাজে বের হতে পারে না, যারা নির্ময়ের মানুষ আমরা দেখেছি। এবং আমরা দেখেছি অনেকেই কিন্তু যারা এই রোদের ভিতরেও কিন্তু অনেকেই বের হয় এবং যারা কর্মজীবী মানুষ তারা আবার অনেকেরকে দেখেছি আমরা যে সন্ধ্যার পরেও কিন্তু বের হতে দেখেছি যারা রিক্সা চালায়। এবং রিক্সা চালকদের সাথে আমরা যদি কথা বলার একটু চেষ্টা করি যে এখানে এই যে সারাদিন গরমে আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? অনেক সমস্যা ভাই, গরমে প্লান জানা ভাই, খুব সমস্যা। রোদে একটা মাথায় টাক মাথায় বেড়ে জায়গা। আসলে এর সাথে সাভারের যে শিল্প অঞ্চল এর সাথে আরো যুক্ত হয়েছে, কিন্তু এই এলাকায় কিন্তু লোডশেডিং এর পরিমাণ আগের চাইতে অনেকটা বেড়ে গেছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি, দিনের বেলায় কিরকম কষ্ট হয় আপনাদের এই রোদে? দিনের বেলা বলতে আমাদের অনেক কষ্ট হয়, রোদের মধ্যে গাড়ি চালাইতে পারি না। আপনার 2টা-3টার পরে বাইরে যে এলাকাতে রুজে ওই এলাকাতে করি, তারপরে আর মানে যে গরমটা অতিরিক্ত লাগে এইরকম। এই যে সারাদিন রোদে যে রিক্সা চালান, এরপরে আপনারা কি পান করেন সারাদিন? সারাদিনে যে রিক্সা চালাই পরে আপনার বাসায় যাই, তারপরে গরম, কারেন্ট থাকে না বাসায়, এমনি রাত কাইটা আবার 2টা-3টা থেকে গাড়িটা নিয়ে বাইরে আবার মনে হয় যে এই চালাই গরমের মধ্যে। যেমনটি জানিয়েছিলেন এখানকার যে রিক্সা চালক, আমরা যদি কথা বলার চেষ্টা করি, যে একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এই যে সারাদিন গরমে কিরকম অসুবিধা হচ্ছে আপনাদের? আসলে এখন তীব্র গরমে আমাদের অনেক সমস্যা হচ্ছে, দিনের বেলা কাজকর্ম করা যাচ্ছে না, বাইরে অনেক তাপমাত্রা, গরম আবহাওয়ায় মানে খুবই সমস্যায় আছি আমরা। এই তীব্র গরমের তাপমাত্রায় আমাদের জনজীবন ব্যাপন্ন হচ্ছে, বিভিন্ন কাজকর্ম আমরা করতে পারছি না। আমাদের শ্রমজীবী যারা রয়েছেন এদের জন্য অনেক কষ্ট হচ্ছে। যেমন আমাদের এখানে যে আমার এমপ্লয়ি যারা কাজ করে, এরা গরমের মধ্যে কাজ করতে পারছে না, আসতে পারছে না। এত তাপমাত্রায় আমরা খুবই সমস্যায় রয়েছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি যাতে তাপমাত্রাটা প্রচুরই শেষ হয়, আমরা ঠান্ডা আবহাওয়া পাই। যেমনটি আসলে এই শিল্পাঞ্চলে কিন্তু যেটা বলছিলাম যে লোডশেডিং এর মাত্রা বেড়ে যাওয়ার ফলে কিন্তু অনেক কর্মজীবী যারা আছে, যারা বিভিন্ন ফ্যাক্টরি এবং কলকারখানায় চাকরি করে, তারা কিন্তু সন্ধ্যার পর যখন বাসায় যায় তাদের গোসলের সমস্যা এবং রান্নাবান্নার সমস্যা এবং ঘুমের সমস্যা হওয়ার কিন্তু বিভিন্ন কর্মস্থলে যে কিন্তু কাজের ব্যাঘাত ঘটছে, এমনটি কিন্তু আমরা শুনতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন মেডিকেল হসপিটালে কিন্তু ডায়রিয়া এবং অন্যান্য রোগে, জ্বর, ঠান্ডা এবং গলা ব্যথা নিয়ে কিন্তু অনেকেই ভর্তি হচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে যে পর্যন্ত এই সাভার আশুলিয়ায় বৃষ্টি না হবে এই পর্যন্ত কিন্তু মানুষের স্বস্তি আসবে না, এমনটি কিন্তু অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শিল্পাঞ্চলে এই আজকে 39 ডিগ্রি সেলসিয়াস ছিল, এই ছিল আশুলিয়া শিল্পাঞ্চলে। আমরা একই খবর নিয়ে চলে যাব খুলনায় রকির কাছে। রকি, এজেন্টটা কি তোর নেই?
ধন্যবাদ শাহিন। খুলনার আজকের যে তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু বিগত 25 বছরের ভিতর সর্বোচ্চ রেকর্ড। আমি দর্শকদের একটু জানিয়ে রাখি যে আসলে খুলনার যে তাপমাত্রা আজকে আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে যে বিগত 25 বছরের ভিতরে এটা রেকর্ড অতিক্রম করেছে। এর আগে গত বছর 25 বছরের রেকর্ড অতিক্রম করে এই তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস। আমি একটু বলে রাখি যে এই তাপদাহের কারণে কিন্তু শ্রম আইনজীবীর মানুষ সব থেকে বেশি বিপাকে পড়ছে। পাশাপাশি যারা আপনার রিক্সা চালক, ভ্যান চালক, নিম্ন আয়ের যারা মানুষ, তারাও কিন্তু খুবই বিপাকে পড়ছে। তারা দিনের বেলায় রাস্তায় বের হতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, যার কারণে তাদের সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি লোডশেডিং এর কারণেও কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ আসলে বিরাজ করছে। আর যদি একটু বলি যে শিশুরা আসলে এই তাপদাহে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিটা শিশুই আসলে জ্বর, ডায়রিয়া ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা শিশু হাসপাতালগুলোতে কিন্তু অতিরিক্ত রোগীর চাপ রয়েছে। পাশাপাশি খুলনা বরিশাল বিভাগের যে একটি সংক্রামক ব্যাধি হাসপাতাল খুলনায় আছে, সেখানেও কিন্তু ডায়রিয়া হাসপাতালের যে রোগীর যে বেডের যে সংখ্যা তা অতিক্রম করেও রোগীরা সেখানে যাচ্ছে। আর একটু বলে রাখি যে আজকে যে সংবাদটি আমরা পেয়েছি যে বিদ্যুৎ অফিসে কিন্তু প্রচন্ড পরিমাণ চাপ রয়েছে। বিদ্যুতের লোডশেডিং এর কারণে মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে। অনেক দুপুরবেলায় কিন্তু এলাকার লোকজন বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে যে কেন এত গরমের ভিতর বেশি লোডশেডিং হচ্ছে। আমরা একটু কথা বলবো যে এই গরমের ভিতর আসলে কি ধরনের অস্বস্তি মনে হচ্ছে, একটু আমাদেরকে জানাবেন। আসলে এত পরিমাণ তাপ যে সহ্য করা যায় না। আমরা পরিবার নিয়ে যে থাকি, যারা মধ্যবিত্ত আয়ের, এদের বেঁচে জীবনযাত্রার মানটা অনেক কঠিন হয়ে গেছে। এরকম তাপ সহ্য করা যায় না, বাইরে যাওয়া। আর শরীরে আসলে এই তাপটা শরীরেও সহ্য করতেছে না। বাইরে গেলে তো কেমন জানি ফিল হয়, আমি পুড়ে যাচ্ছি। আর বাচ্চা তো অসুস্থ হয়ে যাচ্ছে, ডায়রিয়ার একটা ভয় আছে। ওটা হয়নি আমার বাচ্চার এখনো, কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে গরমে কেমন জানি একটা। শুধু দর্শক আপনারা শুনতে পেলেন যে আসলে এই গরমে কিন্তু সাধারণ মানুষ খুবই অস্বস্তির ভিতরে আছে আর কি, যার কারণে দিনের বেলায় আসলে প্রয়োজনের ছাড়া কেউই কিন্তু বের হচ্ছে না। আমরা দেখতে পেয়েছি যে সন্ধ্যার পরে কিন্তু খুলনায় একটু বাতাস ছেড়েছে, যার কারণে কিছু মানুষ তাদের প্রয়োজনীয় কাজ মেটাতে ঘর থেকে বের হয়েছে। আমি দর্শকের মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, এই তীব্র গরমের কারণে কিন্তু খুলনার বিভিন্ন স্থানে প্রসাদে দেওয়ার জন্য ব্যক্তিগত এবং স্বেচ্ছাসেবক এর উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পানি ছিটিয়ে একটু পরিত্রাণের চেষ্টা করা হচ্ছে। মোড়ে মোড়ে শরবত, স্যালাইন, তরমুজ ফ্রি বিতরণ করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু স্বেচ্ছাসেবক দলের মানুষরা কাজ করছে যে তারা কি ধরনের সহযোগিতা করতে পারে। সব মিলায় এত নিয়ে আমি যেটা সর্বশেষ যেটা জেনেছি যে এখনো আবহাওয়া অফিসের যে তথ্য আমাদের কাছে আছে যে সচরাচর 2-1 দিনের ভিতর কিন্তু আসলে বৃষ্টির সম্ভাবনা নাই। তবে মে মাসের প্রথম সপ্তাহ দিকে হয়তো বা খুলনার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। খুলনা থেকে তাপদাহের এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। জি রকি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে শাহিন, আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, সাভার এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, সেখানে তাপদাহে জনজীবনের যে প্রভাব পড়ছে সেই সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন। নির্দেশনা সত্ত্বেও যেসব এমপি, মন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করাননি, তাদের তালিকা উঠছে আওয়ামী লীগ সভাপতির টেবিলে। আগামীকাল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই নিয়ে আলোচনা হবে। নেতারা জানান, যারা দলীয় সিদ্ধান্ত মানেননি দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জয় যাদবের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রভাব মুক্ত রাখতে দলের সংসদ সদস্য ও মন্ত্রীর স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশনা দেয় আওয়ামী লীগ। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করেই প্রথম ধাপে 20 জনেরও বেশি প্রার্থী মাঠে আছেন। দ্বিতীয় ধাপে প্রার্থী হয়েছেন প্রায় 35 জনের মতো। এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সভায় 16টি এজেন্ডা নির্ধারণ করা হলেও প্রাধান্য পাবে উপজেলা নির্বাচন।
নেতারা বলছেন, স্বজনদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন সভাপতির দিক নির্দেশনার অপেক্ষায়। এটা আপনি যতই বলেন, এটা খুব একটা জটিল বিষয়। আমরা অপেক্ষায় আছি যে 30 তারিখের নির্বাহী কমিটির মিটিংয়ের পরে আমরা দেখি যে কী সিদ্ধান্ত আসে। কোথায় যদি কোনো সুষ্ঠু নির্বাচনের জন্য কারো কোনো নেগেটিভ ভূমিকা থাকে, অবশ্যই সেগুলো আলোচনা হবে। কোথায় কোথায় মাননীয় সংসদ সদস্যদের স্বজনরা প্রার্থী হয়েছেন এবং তারা প্রার্থীপদ প্রত্যাহার করেননি, সে বিষয়টিতে আমরা রিপোর্ট উপস্থাপন করব। এরপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিষয়টি আলোচিত হতে পারে। নেতারা বলছেন, বিএনপি না আসায় দলের সবার জন্য নির্বাচন উন্মুক্ত থাকলেও রাজনৈতিক কৌশলগত কারণে এমপি মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে বলা হয়েছে। যারা এই নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। দলের নির্দেশ তারা না মানে সেক্ষেত্রে দল তাদেরকে অবশ্যই তাদের জন্য ব্যবস্থা নেবে। শাস্তিমূলক ব্যবস্থার বহু কৌশল আছে, তার যে কোনো একটি বা একাধিক কৌশল এই সকল প্রার্থীদের ক্ষেত্রে আওয়ামী লীগ নিবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন রাজনীতিবিদ কিভাবে শাস্তির আওতায় আসবেন, এটি কখনো পাবলিক হয়, কখনো পাবলিক হয় না। কিন্তু যেহেতু দলের নির্দেশ তারা উপেক্ষা করেছেন, সেহেতু কোনো না কোনোভাবে তারা শাস্তির আওতায় আসবেন। এটি প্রকাশিত শাস্তি হতে পারে, অপ্রকাশিত শাস্তি হতে পারে। দলের নির্দেশ যারা না মানবে তাদের যে শোকজ দিয়ে তাদের বহিষ্কার করে দিবে, দ্যাট ইজ নট দি অনলি সলিউশন। কিন্তু দলের বিপক্ষে অবস্থান নিলে তাদের মঙ্গল হবে না, এই ধরনের সিগন্যাল যাবে। উপজেলা নির্বাচন ছাড়াও বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচির পাশাপাশি 23 জুন দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচিও চূড়ান্ত হবে কার্যনির্বাহী সংসদের সভা থেকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আবারও যুক্ত হচ্ছে সহকর্মী জয় যাদবের সাথে। জয়, কেন্দ্রের নির্দেশনা অমান্য করে এখনো মন্ত্রী এমপির অনেক স্বজনেরা মাঠে আছেন। সে বিষয়ে আমরা যতদূর শুনলাম আপনার রিপোর্টে দেখেছি যে আগামীকালের যে সভা হতে যাচ্ছে আওয়ামী লীগের, সেই সভায় এক ধরনের ব্যবস্থা হয়তো গ্রহণ করবার কথা আছে। সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই, কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া হতে পারে? আসলে আপনি রিপোর্টার দেখবেন, এখানে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন, একজন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন কাজী জাফরুল্লাহ, যিনি একই সাথে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান। তারা যেই কথাগুলি বলার চেষ্টা করেছেন যে এখন পর্যন্ত যেই এমপি এবং মন্ত্রীদের, অর্থাৎ দলীয় আওয়ামী লীগের ক্যাবিনেটের যে মন্ত্রী এবং যারা সংসদ সদস্য আছেন তাদের স্বজনরা যারা মাঠে আছেন, তারা এখনো বসেনি। তাদের ব্যাপারে যে সিদ্ধান্তটি যেটি রাজনৈতিকভাবে হবে, এটি পুরোপুরি এখন একান্তই নির্ভর করছে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। কারণ আপনি জানেন প্রধানমন্ত্রী আজকেই দেশে ফিরেছেন থাইল্যান্ড সফর শেষে এবং আগামীকাল সন্ধ্যা 7টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি সভাপতিত্ব করবেন এবং সাংগঠনিক সম্পাদকরা কিন্তু তাদের যেই বিভাগীয় যে রিপোর্টগুলি দেন, 8টি বিভাগের 8জন সাংগঠনিক সম্পাদক যে রিপোর্ট দিবেন, সেখানে কিন্তু তারা তুলে ধরবেন যে কোন কোন জায়গায় কোন এমপি অথবা মন্ত্রী স্বজনরা এবং কি ধরনের স্বজন, ছেলে হতে পারে, শ্যালক হতে পারে, এই জাতীয় সম্পর্ক উল্লেখপূর্বক তারা সেই রিপোর্টটি সভাপতির কাছে দিবেন। তারপরেই খোলামেলা আলোচনা হবে এবং তখনই সিদ্ধান্তটি আসবে। এবং যে কথাটি আপনি এখানে দেখেছেন যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যিনি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে আছেন আবু সাইদ আল মাহমুদ স্বপন, তিনি যে কথাটি বলেছেন যে রাজনৈতিক কর্মীর কিন্তু শাস্তি মানে টার্মিনেট করে দেওয়া একভাবে ওইভাবে কিন্তু বিষয়গুলি হয় না, এটি কৌশলের বিষয় থাকে। এই আপনি দেখবেন যে এই বর্তমান যে ক্যাবিনেট শেখ হাসিনা সরকারের টানা 4র্থ মেয়াদের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় কিন্তু পূর্বের মন্ত্রিসভার 25 জন কিন্তু বাদ গিয়েছেন এবং এটিও কিন্তু আওয়ামী লীগ নেতারা বলার চেষ্টা করেছেন যে এই 25 জন মন্ত্রী যে বাদ গিয়েছে এটিও কিন্তু তাদের কোনো সাংগঠনিক দুর্বলতার কারণে বা সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করার কারণে কোনো না কোনো লেকিংসের কারণে কিন্তু এই মন্ত্রীরা পুনরায় ক্যাবিনেটে তারা আসতে পারেননি। এটিও কিন্তু একটি শাস্তির বার্তা বহন করে। তো এটিকে তারা উদাহরণ হিসেবে মানছেন যে যারা এই সিদ্ধান্তগুলো এখন মানবেন না, সাংগঠনিক নির্দেশ মানবেন না, দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন, নিজেরা নিজেদের মাইম্যান সৃষ্টি করতে চাইবেন উপজেলার মধ্যে, নিজেদের সংসদীয় এলাকার মধ্যে, সেটি দল বরদাস্ত করবে না, সেই বিষয়টি তারা এখানে বোঝাতে চাইছেন। জয়, আমরা অপর একটি বড় রাজনৈতিক দলে দেখেছি তারা বহিষ্কারের মতন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল আওয়ামী লীগের সভায় আমরা এই ধরনের কঠিন সিদ্ধান্ত কি আদৌ দেখতে পারি কিনা? এখানে বিএনপির কথাটি আপনি বলছেন যে বিএনপি বহিষ্কার করেছে, বিএনপি কিন্তু নীতিগতভাবেই তারা এখানে
একমত যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোনো নির্বাচনে তারা যাবে না, যেই কারণে তাদের যেই যারাই এখানে অর্থাৎ স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছে, তাদের পদ আছে বিএনপির বিভিন্ন পর্যায়ের পদের যেই সব নেতারা দাঁড়িয়েছিলেন তারা জয়ী হলো, বিএনপি তাদেরকে এখানে কিন্তু বহিষ্কার করেছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু আপনি ভিন্ন। আপনি আমার রিপোর্টের শুরুতে আমার প্রথম লাইনটিতে আপনি দেখবেন আওয়ামী লীগ কিন্তু বলছে যে এখানে একটি অংশগ্রহণমূলক এবং প্রভাবমুক্ত নির্বাচন। আমরা জানি যে এখন সারা দেশে যেই পরিস্থিতি, সেখানে কিন্তু কোনো নির্বাচনী এমপি অথবা মন্ত্রীদের মানে কি বলবো তাদের গ্রিপের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই কারণে আওয়ামী লীগ সেই রাশটি টান দিতে চাইছে, অর্থাৎ তাদের প্রভাব এখানে রাখা যাবে না। এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগ করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু আওয়ামী লীগ তাদের স্বজনদের জন্য যারা মন্ত্রী এমপি আছেন তাদের স্বজনদেরকে ওই নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াতে বলেছেন। অনেক কেন্দ্রীয় নেতাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে, সেটা একটু জানতে চাই কেন্দ্রীয় নেতারা কি বলছেন। ওই যে কথাটি আমি বলার চেষ্টা করেছি যে কালকে এই অপেক্ষা আছে যে সারা বাংলাদেশের যেই আপনার উপজেলা নির্বাচন হবে, এখানে প্রায় 495টি উপজেলাতে হবে। সব নেতারাই কিন্তু এখন এই সিদ্ধান্তটির অপেক্ষায় আছেন যে এখানে আসলে যেহেতু আমরা অন্যান্যবার উপজেলার ক্ষেত্রে যখন দেখি যে অন্তত বিহাইন্ড দ্য স্ক্রিন নেতাদেরকে পিছন থেকে বলা হয় যে অনেকে সরে যেতে বা কেন্দ্র থেকে কারো প্রতি এখানে তাদের সমর্থনও দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা বিগত প্রায় 1 মাস যাবৎ যেই সিদ্ধান্তটি, অর্থাৎ 1 মাসও বলবো না, আমি 18 এপ্রিল আওয়ামী লীগ সেই নির্দেশনা জারি করেছিল যে যার এই মন্ত্রী এমপিদের স্বজনদের সরে যাওয়ার জন্য, এবং 18 এপ্রিল থেকে আজ 29 এপ্রিল প্রায় এই 11 দিনে যেই রাজনৈতিক অবস্থা এই ইস্যুটিকে নিয়ে এখন বলাই যায় যে একটি কঠোর সিদ্ধান্তের জন্যই এই তৃণমূলের নেতারা অপেক্ষা করছে যে আসলে যদি এই সিদ্ধান্তটি এখানে ঠিক মতো না আসে, এটা কিন্তু প্রথম ধাপের নির্বাচন যারা করছেন সেই 8 মে যে নির্বাচন হবে এই নির্বাচনটির আলোকে কিন্তু পরবর্তীতে আরো 4 দফায় উপজেলা নির্বাচনটি হবে। এখন প্রথম দফার সিদ্ধান্তের উপরেই কিন্তু পরবর্তী এই 4 দফার অন্যান্য যারা স্বজন এমপি মন্ত্রীদের দাঁড়াবেন, তারা কি দাঁড়াবেন না, মাঠে থাকবেন কি থাকবেন না, সেই সিদ্ধান্তটি কিন্তু ডিপেন্ড করছে, নির্ভর করছে আগামীকালের কি সিদ্ধান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেয়, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিনা, না কিভাবে এটাকে মিনিমাইজ তারা করে, সেই সিদ্ধান্তটির উপরে এখন তৃণমূল আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগের নেতারা তাকিয়ে আছেন। অর্থাৎ আগামীকালের সভা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে কি ধরনের সিদ্ধান্ত আওয়ামী লীগের সভা থেকে আসছে সেই বিষয়ে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী জয় যাদব যুক্ত হয়েছিলেন। আওয়ামী লীগের এমপি মন্ত্রী স্বজনরা যারা এখন উপজেলা নির্বাচনে মাঠে আছেন তাদের বিষয়ে সবশেষ তথ্য জানছিলাম জয় যাদবের কাছে। আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা, পাশাপাশি মাইকেও চলছে প্রচারণা। ভোটারের কাছে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পছন্দের প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। আগামী 8 মে অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাগেরহাটের কচুয়ায় জমে উঠেছে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করেই প্রার্থীরা ছুটে বেড়াচ্ছে নির্বাচনী এলাকায়। চাঁদাবাজ মুক্ত, ভূমি দখলকারী মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাবে। 8ই মে যে ভোট গ্রহণ হবে উপজেলা পরিষদে, সেই ভোট গ্রহণে সাধারণ মানুষের ভোটে ইনশাল্লাহ আমি বিজয় অর্জন করব। উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হয় সেই নির্বাচন কচুয়াতে হবে। দলীয় প্রতীকবিহীন নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝেও এক ধরনের উৎসবের আমেজ। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলার রিটার্নিং অফিসার। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দান করতে পারে এবং প্রার্থীরা যাতে ভোটারদের সন্তোষজনক ভোট পায়, আমরা এই ধরনের সকল প্রস্তুতি আছে। ময়মনসিংহের 3 উপজেলায় বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। বরিশালে ভোর থেকে গভীর রাত অবধি গণসংযোগে ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। দাবদাহ উপেক্ষা করেই ছুটে বেড়াচ্ছে নির্বাচনী এলাকায়। সিরাজগঞ্জে জমে উঠেছে প্রথম দফা নির্বাচনের প্রচার প্রচারণা। সোমবার দুপুরে আলমপুর বাজারে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণা চালান চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজি। গাজীপুরের সকল ভোটারবৃন্দ অবশ্যই আমাকে ভোট দিয়ে জয়লাভ করাবে। জামালপুরে হাটবাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলের আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। সকল ভোটার ভাই বোনদের সেই সাথে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলার প্রার্থীদের। 8 মে প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হবে উপজেলা নির্বাচন।
শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কেমন চলছে প্রচার প্রচারণা, প্রার্থী এবং ভোটাররা কি বলছেন সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ তন্নি। মানিকগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যে প্রচার প্রচারণায় জমে উঠেছে। মানিকগঞ্জের বিভিন্ন হাট বাজার, চায়ের দোকানে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় কিন্তু প্রার্থীরা কিন্তু সরগরম হয়েছে এবং প্রার্থীরা এই প্রচণ্ড গরম উপেক্ষা করেই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট চাচ্ছে, দিচ্ছে নানান প্রতিশ্রুতি। এক্ষেত্রে ভোটাররা বলছেন যে এই বছর দলীয় প্রতীক না থাকায় কিন্তু তারা উৎসব মুখর আমেজে কিন্তু তারা এই ভোট দিবেন বলে তারা বলছেন। এবং ভোটারদের কথা হচ্ছে যে প্রার্থী জনগণের কাছাকাছি যাবে এবং জনগণকে দেখে রাখবে এমন কোনো প্রার্থীকে তারা ভোট দিবেন বলে তারা জানিয়েছেন। আগামী 8ই মে যে প্রথম ধাপের যে নির্বাচন, এই নির্বাচন হবে মানিকগঞ্জের সিংগার এবং হরিরামপুর উপজেলায়। এই হরিরামপুর উপজেলায় 5 জন প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান এবং সিংগারের 4 জন প্রার্থী রয়েছেন। তো ইতিমধ্যে কিন্তু এই জেলার যে চায়ের দোকান, সেই দোকানগুলোতে কিন্তু ইতিমধ্যে নির্বাচনী আলাপচারিতায় মেতে উঠেছে। তো আমরা এখন জানবো একজন ভোটারের কাছে যে এই সামনে যে নির্বাচন, উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচনে প্রার্থীরা ভোট চাচ্ছে, তো আপনারা কেমন প্রার্থীকে ভোট দিবেন? এই প্রচন্ড রোদের মধ্যে প্রার্থীরা ছোটাছুটি করতেছে ভোট চাওয়ার লিগে। আমরা যদি যোগ্য মনে করি তারে আমরা বিবেচনা করি, তারে আমরা ভোট দিব, কিংবা তারে যদি আমরা কাছে পাই এবং কি আমাদের উন্নয়ন কিছু কাজ আছে উন্নয়ন করতে পারে, তারে পছন্দ করে আমরা আমাদের ভোটটা আমরা বিবেচনা করে তাকে আমরা দিব। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে ভোটারদের কথা হচ্ছে যে প্রার্থী ভোটারদের কাছে যাবে এবং উন্নয়নে কাজ করবে এবং তাদের সুখ দুঃখে পাশে থাকবে এমন প্রার্থীকে তারা ভোট দিবেন। তন্নি, এই ছিল মানিকগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার পরিচালনা আমার কাছে সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে উপজেলা নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম, এতে লাগাম টানতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের অস্বাভাবিক দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। সেখানে ওষুধ ভেদে বড় ব্যবধানে দাম বাড়ায় মানুষ পড়েছেন বাড়তি বিপাকে। গেল 2 মাসে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। ওষুধের দাম বাড়ানোর কারণ হিসেবে ডলারের মূল্য বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের সংকটকে দুষছেন বিক্রেতারা। লোকাল প্রোডাক্ট প্লাস আপনার ইম্পোর্ট প্রোডাক্ট যেগুলো এলসি প্রোডাক্ট, এগুলো প্রোডাক্টের অনেক দাম বাড়ছে। এক প্রোডাক্টে 500-700 টাকাও দাম বাড়ছে। ম্যাক্সিমাম ওষুধেরই আপনার রেট বাড়ছে, পার পিসে 2 টাকা 5 টাকা এরকম বাড়ছে। এজিথ্রোমাইসিনের দাম বেড়ে গেছে প্রচুর, আর একটা সিরাপ আছে অ্যাবোলাক, এগুলোর প্রচুর দাম বেড়েছে। আগে ছিল 150 টাকা, এখন হয়ে গেছে 200 টাকা। ওষুধের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। যখন দাম জিজ্ঞেস করি তখনই খালি বাড়ে, তো আমরা নিরুপায় দাম দিতে হয়, কিছু করার তো নাই। দ্রব্যমূল্য জিনিসপত্র বা ওষুধ যে কোনো দ্রব্যাদির দাম বাড়ার সাথে সাথে আমাদের তো আয় ওইভাবে বাড়তেছে না। এরই প্রেক্ষিতে ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। ওষুধ প্রশাসন খুবই নিষ্ক্রিয় এই বিষয়টাতে, যেখানে আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে সমস্ত রকমের দেশীয় এবং বিদেশি ওষুধের মূল্য নির্ধারণ করবে হচ্ছে সরকার। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রির বন্ধের নির্দেশও দেন আদালত। সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে, এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন উচ্চ আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপ, কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, প্রাথমিক ও গণশিক্ষা মানলেও পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়। যে সমস্ত জেলায় তাপমাত্রা অনেক বেশি সেখানে বন্ধ থাকতে পারে। আদালত থেকে একটা এই বিষয়ে নির্দেশনা এসেছে, আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারবো। অসহনীয় গরমে পুড়ছে দেশ, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়, মের শুরুতে বৃষ্টির পূর্বাভাস। নির্দেশ না মানা মন্ত্রী এমপির তালিকা উঠছে আওয়ামী লীগ সভাপতির টেবিলে, কাল বৈঠকে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। ওষুধের লাগামহীন দামে ভোক্তার ক্ষোভ, ডলার সংকটের অজুহাত কোম্পানির দাম বৃদ্ধি রোধে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।